জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। জুলাই শহীদদের ত্যাগ জাতিকে একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শহীদের আত্মত্যাগে রাষ্ট্র সংস্কারে যে সুযোগ এসেছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। জানান, একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। বাণীতে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন অধ্যাপক ইউনূস। বলেন, জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের অনুষ্ঠানে যোগ দেবে কিনা সে নিয়ে এখনও জানায়নি বিএনপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের 8 সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপির লিয়াজো কমিটির মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছিল জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য, কিন্তু তা পূরণ হয়নি। সরকার নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বার্তা শিগগিরই দিবে জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, একই সঙ্গে সংসদ হবে অংশগ্রহণমূলক। উপদেষ্টা মাহফুজ আলম 1/11 নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দিয়েছিলেন সে বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ঘণ্টাখানেক পরে আবার হয়তো তিনি পোস্ট ডিলিট করবেন। এদিকে রাত 11টার কিছুক্ষণ আগে এই বিষয়ক পোস্টটির পাবলিক অপশন বন্ধ করে জনসাধারণের নজর থেকে সরিয়ে নেন উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচন নিয়ে অনেকের অনেক রকম শঙ্কা রয়েছে, উদ্বেগ রয়েছে, জনমনে নানা রকম জল্পনা কল্পনা রয়েছে। আমরা মনে করি এসবের অবসান হওয়া দরকার এবং অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, সব দলের সমান সুযোগ নিশ্চিত করা। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমত হয়েছি। কোনো বিষয়ে কিছু ভিন্ন মত আছে, এটা স্বাভাবিক। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই তো স্বাভাবিক যে রাজনৈতিক ভিন্ন মত থাকবে। আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই। ধন্যবাদ। বিষয়ে আপনারা পরে জানতে পারবেন। দেশ বদলের ঘোষণাপত্রে স্বাক্ষরের আগেই জনগণকে জানাতে হবে কিভাবে হবে সেই পরিবর্তন, এমন মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে বিজয় ৭১ চত্বরে জাতীয় পতাকা মিছিল কর্মসূচি পালন করে এবি পার্টি। এ সময় দলের চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলন ছিল সব দলের সম্মিলিত প্রচেষ্টা, জানিয়ে এখন কৃতিত্বের প্রতিযোগিতা চলছে। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সংস্কার প্রস্তাব কিভাবে বাস্তবায়ন হবে তা এখনও স্পষ্ট নয়। ঐকমত্য কমিশনের কাছে সুনির্দিষ্ট রূপরেখা ও ব্যাখ্যা চান তিনি। তার অভিযোগ, জুলাই সনদের বাস্তবায়নে গড়িমসি চলছে, তাই কোনো ঘোষণা আসার আগে সব দলের সম্মিলিত সম্মতির দাবি করেন ব্যারিস্টার ফুয়াদ। তাই এখনো সময় আছে, তাই আমরা বলছি, আহ্বান করছি এই সরকারকে, ঘোষণাপত্রের ব্যাপারে সকলের সম্মতি নেন, সবার মতামতের উপরে ভিত্তি করেই ড্রাফট চূড়ান্ত করে কালকে পাঠ করেন। তা না হলে সম্মতি ছাড়া যেই জিনিস আপনারা পাঠ করবেন সেটা ইতিহাসের একটা ঘটনা হয়ে থাকবে, কিন্তু ঐতিহাসিক দলিল হইতে পারবে না। যেই ঘোষণাপত্র তৈরি হবে সেই ঘোষণাপত্র যাতে আমাদের জাতীয় ঐক্যের একটা দলিল হয়, কাউকে যাতে আমরা বঞ্চিত না করি, সবাইকে যাতে আমরা স্বীকৃতি দেই এবং বাংলাদেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা যাতে একটা গাইডলাইন হয়।
দেশে জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার, বাক স্বাধীনতা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও নারী বিষয়ক সংস্কার কমিশনের ক্ষেত্রে সুশাসনের অভাব রয়েছে। এছাড়া নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে টিআইবি গবেষণায় উঠে এসেছে। সংস্থাটি সোমবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন। গেল এক বছরে দেশের রাজনৈতিক সংঘাতের ৯২% ঘটনায় বিএনপি, ২২% আওয়ামী লীগ, ৫% জামায়াতে ইসলামী এবং ১% ঘটনায় এনসিপির সম্পৃক্ততা ছিল বলে গবেষণায় প্রতিবেদনে তুলে ধরেছে টিআইবি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে জানিয়ে সংস্থাটি ঢাকা শহরের পরিবহন টার্মিনাল ও বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন ২,২১,০০,০০০ টাকা চাঁদাবাজি হয় বলে তুলে ধরেন। গবেষণার ফলাফলে দেখা যায় মূল্যস্ফীতির চাপ, কর্মসংস্থান বৃদ্ধি না হওয়ায় দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। সংস্থাটি এক বছরেও জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের প্রকৃত তালিকা চূড়ান্ত করতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক ও কৌঁসুলিদের নিয়োগ নিয়ে বিতর্ক বা সমালোচনা রয়েছে। তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হলেও এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ঢালাও মামলা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হয়েছে এবং এই কারণে মামলার প্রতিবেদন তৈরিতে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। তো রাজনৈতিক দলগুলো ট্রেডিশনাল বা কনভেনশনাল রাজনৈতিক দলগুলো ছিল দীর্ঘদিন বাংলাদেশে কর্মরত। তাদের একাংশের মধ্যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক ৫ আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি। নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। যেটা প্রতিষ্ঠিত রোল মডেল সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। শেখ হাসিনা অতীতের সব কারচুপির রেকর্ড ভেঙেছেন। বিশ্বের ইতিহাসে এমন ভুতুড়ে নির্বাচন আর হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক সেমিনারে একথা বলেন তিনি। শুধুমাত্র শেখ হাসিনার কারণে ভারত পুরো দেশকে তাদের কৃতদাস ভাবত বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এখনও ইতিবাচক সাড়া দেয়নি ভারত। মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের জোর দেওয়া হচ্ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। যখন একজন তরুণ উদ্ধার হন পানি থেকে ভূমধ্যসাগর, তিনি নিঃসন্দেহে একজন ভিকটিম। দেশে ফেরত আসেন, আমরা তাকে ভিকটিম হিসাবে আমরা তাকে সহানুভূতির বন্যায় ভাসিয়ে দিই, সেটা ঠিক আছে। কিন্তু আমরা কখনোই নজর দিই না যে উনি কেন ওখানে পৌঁছতে পারলেন, কেন উনি একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসাবে ইটালিতে যাওয়ার জন্য পৌঁছতে পারলেন। এবং তার এই আইন ভাঙার পেছনে আরও কিছু মানুষ আছে, আরও শক্তিশালী যারা আইন ভেঙেছে। এত বড় বড় যে কথা বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি কি দেশ বানিয়েছি আমরা, যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে নিচু চোখে দেখে। আচ্ছা, এরকম একটা শেখ হাসিনা এরকম চরম অত্যাচারী, খারাপ শাসক ছিল ইত্যাদি, একটা খুব ভালো সংবিধান রচনা হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাব, এত সোজা। আর যারা ভালো হওয়ার কথা বলি তারা নিজেরা ভালো হয়েছি। সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? মিথ্যা মানুষকে ট্যাগ দেওয়া থেকে বিরত থাকার জন্য কি সংবিধান লাগবে? পরমত সহিষ্ণু হইতে হলে কি সংবিধান লাগে? আর একা একা কোনো কিছুর মালিকানা দাবি করে বাকিদেরকে বঞ্চিত যেন না করি, এটার জন্য কি সংবিধান লাগে? এটার জন্য সুশিক্ষা লাগে, ভালো মানুষ হইতে হয়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে আহত হওয়া আবদুল্লাহ ইমরান ও পারভিন। শেখ হাসিনা জুলাই মাসে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যেয়ে নো রিলিজ, নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসায় অবহেলা হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাইয়ে আহত আবদুল্লাহ ইমরান। জুলাই আগস্টের আন্দোলনে বিজয়নগরে পানির ট্যাঙ্ক এলাকায় ভূমিকা রাখে
আহত ইমরান। পুলিশের গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি বলেন, পঙ্গু হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। কয়েকটি হাসপাতাল ঘুরেও কোনো হাসপাতালে ভর্তি হতে পারেননি বলে সাক্ষাতে তুলে ধরেন। দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে পারভিন নামের একজন নারীও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। প্রথম দিন সাক্ষ্য দেন জুলাই আহত খোকন বর্মন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 আগস্ট নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। ভিকটিমরা তাদের কিভাবে আহত হয়েছে, কারা এর জন্য দায়ী, তারা কাদেরকে দায়ী মনে করেন, কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আব্দুল্লাহ আল ইমরানের ঘটনা, ওইখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট, ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। জুলাই আন্দোলনে নিহত 114 অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে রাজধানীর রায়ের বাজার গণকবর থেকে মরদেহ তোলার নির্দেশ দিয়েছেন আদালত। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে এই নির্দেশ দেয়া হয়। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদেশে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের লাশ উত্তোলন কার্যক্রমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সম্প্রতি মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহিদুল ইসলাম লাশ উত্তোলন চেয়ে এই আবেদন করেন। নিহতরা সবাই জুলাই আগস্টে বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে নির্যাতনে অথবা নিখোঁজ হয়ে মারা যান বলে অভিযোগ রয়েছে। মামলার তদন্তকারী সংস্থা জানিয়েছে, এসব লাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। ইতোমধ্যে ঢাকার সাভার, টঙ্গী, কেরানীগঞ্জ সহ বিভিন্ন এলাকা চিহ্নিত করা হয়েছে যেখানে জুলাই আন্দোলনে নিহতদের কবরের সন্ধান পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে অন্তর্বর্তী সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মব সহিংসতা আগের চেয়ে কমেছে বলে দাবি করেন। বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। বর্তমান পুলিশ প্রশাসন দিয়েই নির্বাচন হবে বলে জানান তিনি। এছাড়া 5 আগস্টকে ঘিরে জনসাধারণের আতঙ্কের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারাও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়, যে একটু কম ভালনারেবল তারা একটু কম প্রোটেকশন দেওয়া হয়। মব ভাইলেন্স তো কমছে, এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়ে যায়। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিব না। দেশের অর্থনীতিকে নেতিবাচকভাবে যেভাবে প্রকাশ করা হয়, বাস্তবে অর্থনীতির চিত্র তেমনটা নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সোমবার সকালে এনবিআর ভবনে 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর ও কাস্টমস বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরতে হবে। বলেন, কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। পাশাপাশি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এতে ভুল সংশোধন করা যাবে। এ সময় 2025-26 অর্থ বছরের রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। উই আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ডিসিশন দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। তো কিন্তু মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে, এইটা আবার ঠিক না আর কি।
ট্যুরিজম আয় ও কর্মসংস্থানের বড় খাত হলেও একে কাজে লাগানো যায়নি উল্লেখ করে সংকট সমাধানে পর্যটন খাতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে পর্যটন খাত বিষয়ক এক কর্মশালায় এ কথা বলেন তিনি। এ সময় বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বছরে $600 মিলিয়ন স্থানীয় ইকো ট্যুরিজম খাত, কিন্তু দেশে বিদেশি পর্যটকদের সংখ্যা খুবই কম। বলেন, পরিবেশ বান্ধব পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। Tourism that respects nature and communities is also important today. Green productivity connects economic development with environmental protection. This concept is very relevant for us as we look to build a better and more balanced future. Starting from Japan to many of other countries have done fantastically well in green tourism, and we would like to definitely be a country that is mentioned in the same light in the next 5 to 10 years' time. So please help us get there, and we will really appreciate all your help and support in doing that. সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। সোমবার দুপুরে নির্বাচন ভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, সব সময় মতো নির্বাচনের তফসিল দেবে কমিশন। সোমবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশন সচিব, জানান 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের প্রাক প্রস্তুতি দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝিতে 7 সদস্যের ইইউ প্রতিনিধি দল ঢাকায় আসবে বলেও জানান তিনি। এছাড়া নিবন্ধিত 51টি দলের মধ্যে 2024 সালের আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে 30টি দল। 15টি দল সময় বাড়ানোর আবেদন করলেও বাকি দলগুলোর খোঁজ মেলেনি। রাজনৈতিক দলের আচরণ বিধিমালা চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহেই। প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতে আরও কার্যকর হতে সমাজসেবা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্দেশনা দেন। বৈঠকে বয়স্ক ভাতা বিতরণে অনিয়ম, পুরনো প্রশাসনিক কাঠামো সহ নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। ডক্টর ইউনুস বলেন, সমাজসেবা অধিদপ্তর এখনও 2013 সালের পুরনো মডেলে চলছে, যা জরুরি ভিত্তিতে সংস্কার দরকার। তিনি আরও বলেন, ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হয়, তাই সঠিক তালিকা ও বাস্তবসম্মত সমাধান সময়ের দাবি। ভাতার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বয়স্ক ভাতা বিতরণে প্রতারণা রোধে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স যাচাই করে ভাতা প্রদানের প্রস্তাব দেন ডক্টর ইউনুস। কদমতলী থানার কলেজ শিক্ষার্থী মাহদি হাসান পান্থ হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার সকালে তাদের 3 জনকে কারাগার থেকে হাজির করা হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে তারা বিভিন্ন থানার একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। রাজুক থেকে অবৈধভাবে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক রাজুক থেকে অবৈধভাবে 10 কাঠা প্লট গ্রহণ করেছেন, এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া ভুয়া প্রতিষ্ঠানের নামে 30 কোটি টাকা ঋণ প্রদান দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ 17 জনের নামে মামলা করেছে সংস্থাটি। স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও জেনে শুনে সজ্ঞানে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ABM খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট,
জনাব প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, চেয়ারম্যান রাজুক সহ মোট 8 জনের বিরুদ্ধে দণ্ডবিধির 161, 163, 409, 420, 109 ও দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন তিনি। হারুনুর রশিদ ছিলেন ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন জানান, মামলার কাজে হাজিরা দিতে চট্টগ্রামে এসে রোববার রাতে ক্লাবের গেস্ট হাউসে ওঠেন তিনি। আদালতে হাজির না হওয়ায় ক্লাবের গেস্ট হাউসের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ৭৭ বছর বয়সী হারুনের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীর ধলই ইউনিয়নে। ২০০০ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আসেন হারুন। সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক মহাসচিব হারুনুর রশিদ ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন ২০০৬ সালে, কিন্তু জালিয়াতি ও অনিয়মের অভিযোগে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষোভ বিক্ষোভ তুঙ্গে উঠলে ২০১২ সালে তাকে কারাগারেও যেতে হয়। আর্মি অফিসার যারা এখানে ছিলেন তারা বললেন এই বডি অলরেডি ওনারা নিয়েছেন ইয়েতে সিএমএচে, ওটা ওনারা রাখবেন, ওখানে ওনারা একটা জানাজা করবেন। মানুষের স্ট্রোক, অনেক সময় ফ্যামিলি মেম্বাররা পাশে বসে থাকে, পাশে শুয়ে থাকে, মরে মানে পেশেন্ট এক্সপায়ার করে তাও ধরতে পারে না, কারণ স্ট্রোক যে কোনো সময় হতে পারে, যদি একলা ছিলেন হতেই পারে। বিগত সরকারের সময়ে বিমানের আধুনিকায়ন না হওয়ার কারণে মাইলস্টোন স্কুলে আন্তর্জাতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার সকালে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোনের নিহত শিক্ষার্থী সারিয়া আক্তারের বাসায় সমবেদনা জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় মাইলস্টোনের ঘটনায় স্বজন হারানো পরিবারের জন্য গভীর শোক প্রকাশ করেন তিনি। পরে নিহত শিক্ষার্থীর জন্য দোয়া ও মোনাজাত করেন বিএনপির এই নেতা। দেশে যদি শক্তিশালী নির্বাচিত সরকার থাকে, জনগণের কাছে দায়বদ্ধ সরকার থাকে, তাহলে এই দুর্ঘটনার সংখ্যাও কমে আসবে। আমরা বিভিন্ন বাহিনীর সমূহের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবো, তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবো, তাদের ইকুইপমেন্ট, এয়ারক্রাফট, আর্মস ইকুইপমেন্ট সব আধুনিক আছে কিনা, ঠিকভাবে চলতে পারে কিনা, এ সম্পর্কেও দায়বদ্ধতার ব্যবস্থা আমরা করতে পারবো। 5টি উচ্চ মাধ্যমিক পর্যায় চালু রেখেই সরকারি 7 কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিয়েছে পর্যালোচনা ও সুপারিশ সংক্রান্ত কমিটি। কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি সহ বাজেট বরাদ্দ করা হবে। এছাড়াও 7 কলেজকে 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। লন্ডন, সিঙ্গাপুর, চীনের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে কমিটি নতুন ধরনের কাঠামো সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়েছে, স্কুল অব সায়েন্সের ক্লাস হবে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা কলেজে। স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজের ক্লাস হবে সরকারি বাংলা কলেজে। স্কুল অব বিজনেস স্টাডিজের ক্লাস হবে সরকারি তিতুমির কলেজে এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের ক্লাস হবে কবি নজরুল ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান। তিনি আরও বলেন, একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলেও 5টি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়েও চালু থাকবে। এসব ক্যাম্পাসে 40% অনলাইন ক্লাস এবং 60% অফলাইনে ক্লাস নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। এছাড়া প্রতিটি কলেজে একজন পুরুষ, একজন নারী ডেপুটি প্রক্টর থাকবে, অর্থাৎ 7 কলেজে সর্বমোট 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। স্নাতক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা টাইম, স্পেস ও রিসোর্স শেয়ারিং পদ্ধতিতে একই ক্যাম্পাস ব্যবহার করবে। 24-এর ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি ছিল প্রতিরোধের অন্যতম শক্ত ঘাঁটি। মাদ্রাসার ছাত্র ও আলিম সমাজের সেই বীরত্বগাথার স্বীকৃতি হিসেবে সরকারিভাবে সোমবার পালিত হল মাদ্রাসা রেসিডেন্স ডে 2025। সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদে গোলাপবাগের এই মাঠে হামদ, নাত,
নাশিদ, কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান এবং তথ্যচিত্র, সাদা জোব্বা, লাল রক্তের প্রদর্শনীতে মগ্ন হয়ে উপস্থিত সহস্র ছাত্র জনতা। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের হারানো স্বজনদের স্মৃতিচারণ করেন। অভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের ত্যাগ বৃথা যেতে দেবে না। আওয়ামী শাসন আমলে জঙ্গিবাদের নাটক সাজিয়ে সাধারণ মুসল্লিদের জীবন ও জীবিকার বিপুল ক্ষয়ক্ষতি করেছিল এমন অভিযোগও করেন তিনি। জঙ্গিদের নাটক সাজানো হয়েছিল সেই সময়, এবং সেই নাটকে কত তরুণ, কত সাধারণ মানুষ, কত ধর্মপ্রাণ মানুষের তাদের জীবন থেকে কত দিন সেখান থেকে চলে গেছে, কেউ কেউ মৃত্যুবরণ করেছেন পর্যন্ত। কাজে ওই ধরনের এক ব্যবস্থা থেকে আমরা যে মুক্তি পাব, আমি অন্তত পক্ষে তখন শেষের দিনগুলোতে বোধহয় আমি সেই আশা ছেড়ে দিয়েছিলাম। জুলাই শহীদদের স্মরণে ও অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করে একটি সাংস্কৃতিক সংগঠন। এতে নাটিকা, দ্রোহের গান, জুলাইয়ের গান, কবিতা সহ নানান পরিবেশনা ছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতি তুলে ধরে শিল্পের মাধ্যমে প্রতিবাদ করেন শিল্পীরা। বর্তমান নেতারা জুলাই বিক্রি করে নিজের আখের গুছিয়ে নিচ্ছে, অথচ শহীদরা আহতদের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে তাদের অনীহা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন শিক্ষার্থীরা। মনোজ্ঞ এই সাংস্কৃতিক আয়োজনে কাওয়ালি পরিবেশন করেন দুর্নিবার শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। এটি ছাড়াও আগামীকাল অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনভর নানা আয়োজন রয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার সীমান্তবর্তী 5টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে কৃষকদের আগাম রোপা আমনের বীজতলা। গেল কয়েকদিন ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণার পানি ও ভারী বর্ষণে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া, ছনগড়া, খুজিউড়া সহ 5টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। গ্রামগুলোর অন্তত কয়েক শতাধিক হেক্টর জমির বীজতলা এখন পানির নিচে। কয়েকদিনের বৃষ্টিতে আশপাশের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। তবে এখনও স্থানীয়দের বাসাবাড়িতে পানি না উঠলেও চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তির। পানি দ্রুত না সামলে নষ্ট হয়ে যেতে পারে পুরো বীজতলা, আশঙ্কা কৃষকদের। এদিকে জেলার সবকটি নদ নদীর পানি এখনও বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটা শুকনা ছিল, তারপরে আজকে রাত্রে বৃষ্টি হওয়ার পরে এই যে পানি হয়ে গেছে। এই ক্ষেতগুলো লাগানো ছিল, রোয়া লাগানো ছিল। যখন ভারতে বন্যা হয়, প্রচুর বন্যা হইলে মনে করেন 2 ঘন্টা ঠিক মতো বন্যা হয়ে যায়, তাহলে আমরা এলাকা বাসা নিয়ে যাই। আবার যদি পানি জমে যায়, যদি মনে করেন যে 3-4 দিন তাহে, তাহলে ফসল বলতে কিছু তাহে না, সব সাদা হয়ে যায়। আমরা চলাফেরার সমস্যা, আর ওই যে ফসলের সমস্যা, ওই যে একটু বৃষ্টি হলে ফসলে পানি ঢুকে, আবার ওই যে জমি এগুলো নষ্ট হয়ে যায়। নিরাপত্তা জোরদারে প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রেল স্টেশনে বসানো হয়েছে লাগেজ স্ক্যানার। কক্সবাজার, চট্টগ্রাম কিংবা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের লাগেজ এখন থেকে যাবে স্ক্যানিংয়ের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক স্ক্যানার বসানো হয়েছে 3 স্টেশনে। অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের এই স্ক্যানারে ধরা পড়বে মাদক, চোরাই সোনা ও অস্ত্রসহ অন্যান্য সন্দেহজনক বস্তু। যাত্রীরা বলছেন, প্রযুক্তির সংযোজনে রেলপথে যেমন নিরাপত্তা এনেছে, তেমনি বাড়িয়েছে যাত্রার স্বস্তি। তবে কেউ যেন হয়রানি না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্টেশন কর্তৃপক্ষের সমন্বয়ে স্ক্যানিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার যে উদ্যোগটা নিয়েছে, এটা তো 100% ভালো উদ্যোগ, যাতে চোরাচালান বা আনুষ্ঠানিক এক কথায় অপকর্মগুলো যাতে না সৃষ্টি হয়। এটা মূলত স্থাপন করা হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, যাতে এখানে কেউ
মাদক দ্রব্য নিয়ে যেতে না পারে, কিংবা কোনো অন্য কোনো আপনার বেআইনি জিনিসপত্র যেটা নিলে আপনার হুমকি স্বরূপ হয়, হ্যাঁ, সেটা যাতে না নিতে পারে, লাগেজে ক্যারি না করতে পারে, সেই কারণে এটা এখানে স্থাপন করা হয়েছে। চট্টগ্রামের যেসব এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে পুরো নগরীতে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম চলছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার বিকেলে নগরীর পাঠামটুলি ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রামে একথা জানান মেয়র। এ সময় তিনি বলেন, নগরীকে 6টি জোনে ভাগ করে এই ক্রাশ প্রোগ্রাম চলছে। এছাড়া মশক নিধনে উন্নত ওষুধ শিকাগো থেকে আনা হচ্ছে বলেও জানান তিনি, যা দেশে আসতে 4 মাস সময় লাগবে। এছাড়া জনসচেতনতা তৈরিতে নগরীর আগ্রাবাদে লিফলেট বিতরণ করেন মেয়র। আমরা 5টা জোন আপনারা জানেন, বিশেষ করে ডেঙ্গুতে সবচেয়ে বেশি যে আক্রান্ত এরিয়াগুলো হচ্ছে এই ওয়ার্ডগুলোকে আমরা চিহ্নিত করেছি। আর চিকুনগুনিয়ার জন্য বিশেষ করে আগ্রাবাদ, বন্দর, সদরঘাট, হালিশহর এবং পাঁচলাইশ, আকবরশাহ এলাকাকে আমরা চিহ্নিত করেছি। কাজে এইভাবে চিহ্নিত করে কিন্তু আমাদের কাজ চলছে, আমাদের গণসচেতনতার প্রোগ্রাম চলছে। আমাদের 41 ওয়ার্ডে 41টি যানবাহনের মাধ্যমে, রিক্সা, প্যাডেল রিক্সার মাধ্যমে আমরা গণসচেতনতা বৃদ্ধি করছি। উৎসে কর সহ নানা আইনি জটিলতায় চট্টগ্রামে আবাসন খাতে কাঙ্ক্ষিত কর আদায় হচ্ছে না বলে মন্তব্য করেছেন রিহেব নেতারা। সকালে নগরীর চিটাগাং ক্লাব অডিটোরিয়ামে কর্মশালায় অংশ নেন বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা। এ সময় কর নিয়ে আইনি জটিলতা দূর করা ও অডিটের নামে হয়রানি বন্ধের দাবি তোলেন রিহেব নেতারা। চট্টগ্রামে 5 শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 120টির মতো প্রতিষ্ঠান সরকারকে রাজস্ব দিচ্ছে, বাকি প্রায় 400টির মতো প্রতিষ্ঠান কর দিচ্ছে না। এ অবস্থায় কর আদায় বাড়াতে চট্টগ্রাম রিহেবের সাথে মতবিনিময় ও কর্মশালা করে আয়কর বিভাগ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেন উপকূলে আফ্রিকান শরণার্থী ও অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। 32 আরোহীকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 49 জন। বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা। এর আগে জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানায়, রোববার প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে ইয়েমেনের আবিয়ান প্রদেশের সাকরা উপকূলে আরব সাগরে নৌকাটি উল্টে যায়। তখন নৌকাটিতে 157 ইথিওপিয়ান নাগরিক ছিলেন। অভিবাসী ও শরণার্থীরা ইয়েমেন ও হর্ন অব আফ্রিকার দেশগুলোর মধ্যে নৌপথ ব্যবহার করে থাকেন, যদিও এটি অত্যন্ত বিপজ্জনক পথ হিসেবে পরিচিত। দুই দিক থেকেই বহু মানুষ এই পথ ব্যবহার করে যাতায়াত করেন। 2014 সালে ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই পথে দেশ ছেড়ে পালানো ইয়েমেনিদের সংখ্যা হঠাৎই বেড়ে যায়। IOM-এর মতে 2024 সালে 60,000-এরও বেশি শরণার্থী এবং অভিবাসী ইয়েমেনে পৌঁছেছে। বাংলাকে বাংলাদেশের ভাষা বলায় নয়াদিল্লি পুলিশের উপর ক্ষোভ ঝেড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মমতা জানান, বাংলাকে বাংলাদেশি ভাষা বলা অপমানজনক, কারণ বাংলা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের ভাষা। ভারতের সংবিধানেও যেখানে বাংলা ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই ভাষাকে বাংলাদেশি ভাষা বলা অসাংবিধানিক ও জাতীয়তা বিরোধী বলে উল্লেখ করেন মমতা। দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জকে পাঠানো এক চিঠিকে ঘিরে মূলত এই বিতর্কের সূত্রপাত। চীনের সঙ্গে হাত মিলিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ সহায়তা দিচ্ছে ভারত। নয়াদিল্লির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। রোববার হোয়াইট হাউসের ডেপুটি প্রধান স্টিফেন মিলার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। এছাড়াও রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে 1 আগস্ট থেকে ভারতের উপর পেনাল্টি সহ 25% সম্পূরক শুল্ক কার্যকর করেন ট্রাম্প। এদিকে হোয়াইট হাউসের এমন অভিযোগের কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি, তবে মস্কোর কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না বলে জানিয়েছে ভারত। এতে বৈরিতা বাড়তে পারে ট্রাম্প মোদির বন্ধুত্বপূর্ণ সম্পর্কে।
গাজায় বিমান হামলা বন্ধ হলে জিম্মিদের সহায়তা দেবে হামাস। একই সঙ্গে গাজায় স্থায়ী মানবিক করিডোর বানানোরও দাবি স্বাধীনতাকামী সংগঠনটির। এদিকে হামাসের প্রকাশিত ভিডিওতে জিম্মিদের করুণ দশা দেখে তাদের মুক্তির বিষয়ে অঙ্গীকারের কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে কোনো মূল্যে তাদের ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে 92 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 56 জনই সহায়তা আনতে গিয়ে প্রাণ দিয়েছে। এত কিছুর পরও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ঢুকছে না গাজায়। শনিবার শুধুমাত্র 36 ত্রাণবাহী ট্রাক পৌঁছেছে উপত্যকাটিতে, যেখানে সীমান্তে অপেক্ষায় রয়েছে প্রায় 22,000 ট্রাক। পরমাণু নিয়ে বক্তব্যে সবার সতর্কতা অবলম্বন করা উচিত। রাশিয়ার কাছে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছে ক্রেমলিন। যদিও মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে হুমকি হিসেবে দেখছেন না দিমিত্রি পেসকভ। ক্রেমলিন মুখপাত্রের দাবি, বক্তব্যের মাধ্যমে পরমাণু উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো সবসময় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে, এটি চলমান প্রক্রিয়া। সংবেদনশীল হওয়ায় ওয়াশিংটনের সঙ্গে এমন বিতর্কিত বিষয়ে জড়ানোর কোনো আগ্রহ নেই মস্কোর। এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক বক্তব্যের জবাবে চলতি সপ্তাহে 2টি পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছে মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ধনকুবের ইলন মাস্ককে $29 বিলিয়ন শেয়ার অনুমোদন করেছে টেসলা বোর্ড। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার পরই মস্কোর বেতন কাঠামোর আওতায় তা দেয়া হয়। এর আওতায় টেসলা কোম্পানির 96 মিলিয়ন শেয়ার পাচ্ছেন ইলন মাস্ক। সোমবার টেসলার গঠিত একটি বিশেষ কমিটি শেয়ারের এই অংশের বিষয়ে সিদ্ধান্ত দেয়। গেল মাসে মার্কিন এই ধনকুবের হুঁশিয়ারি জানিয়েছিলেন, যদি আরও শেয়ার দেয়া না হয় তবে তিনি টেসলা প্রতিষ্ঠান ছেড়ে যাবেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মস্কের 13% শেয়ার আছে। নতুন স্টকে তার শেয়ার দাঁড়াবে 20%। এর মাধ্যমে টেসলায় মাস্কের ক্ষমতাকে আরও পাকাপোক্ত হবে বলে বিশ্লেষকদের আশা। খেলার খবর। লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন টি-20 সিরিজ ও এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 6 আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দলের ফিটনেস ক্যাম্প। একই ভেন্যুতে 15 আগস্ট শুরু হবে স্কিল প্র্যাকটিস। 5 দিনের প্রস্তুতি শেষে 20 জুন দল যাবে সিলেটে। নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। স্কোয়াডে থাকা নাইম শেখ, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান আছেন অস্ট্রেলিয়াগামী বাংলাদেশ এ দলে। ক্যাম্প শুরুর পরদিনই তারা উড়াল দিবেন সেখানে। স্কোয়াডের বাকি সদস্যরাই প্রস্তুতি নেবেন ডাচ মিশনের জন্য। এশিয়া কাপের প্রস্তুতিতে আরও 3টি টি-20 ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের শুরুতেই টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের এই সিরিজের মাঠে নামবে লিটন দাসের দল। আগস্টের 30 আগস্ট থেকে প্রথম ম্যাচ, এরপর 1 সেপ্টেম্বর দ্বিতীয় এবং 3 সেপ্টেম্বর হবে তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6টায়। আগামী 26 তারিখ বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডসের দল। সিরিজ সামনে রেখে এরই মাঝে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত এই দলের প্র্যাকটিস শুরু হবে 15 আগস্ট থেকে। 20 আগস্ট সিরিজ খেলতে সিলেট যাবে বাংলাদেশ দল। পঞ্চম দিনে গড়ানো ওভাল টেস্টে রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। শেষ দিনে 6 রানের নাটকীয় এক জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। ওভালে এর আগে
কোনো দলই চতুর্থ ইনিংসে 263 রানের বেশি তাড়া করে জেতেনি। আর এই ম্যাচে ইংল্যান্ডের সামনের জয়ের লক্ষ্যে দাঁড়ায় 374 রান। ইনিংসের শুরুতে ভারতই ছিল ফেভারিট। বিপরীতে জো রুট ও হ্যারি ব্রুকের জুটিতে রেকর্ড জয়ের স্বপ্ন ছিল ইংল্যান্ডের। দুজনের 195 রানের জুটিতে ম্যাচ ফিরে ইংল্যান্ড। তবে দিনের শেষ দিকে দ্রুত উইকেট হারালে 6 উইকেটের সংগ্রহ 339। শেষ দিনে ভারতের দরকার ছিল 4 উইকেট। ইংল্যান্ড নেমেছিল 35 রানের লক্ষ্য নিয়ে, তবে নাটকীয়তায় ঠাসা দিনে ইংল্যান্ড 28 রান তুলতেই 4 উইকেট হারায়। ভারত টেস্ট জিতে নেয় 6 রানে। এই জয়ের পর অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ শেষ হয়েছে 2-2 সমতায়। ওয়েস্ট ইন্ডিজকে 13 রানে হারিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ 2-1 ব্যবধানে জিতল পাকিস্তান। লর্ডার হিলে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার 4 উইকেটে 189 রান করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। 74 রানে ফারহান আউট হলে ভাঙে 138 রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সাইম ফেরেন 66 রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসম হোল্ডার, জোসেফ ও রস্টন চেজ। রান তাড়া করতে নেমে উইন্ডিজের উদ্বোধনী জুটিতে আসে 26 বলে 44 রান। ওপেনার অ্যান্ড্রু জুয়েল 24 রানে ফেরার পর খেই হারায় স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ 60 রান করেন আথানাজে। 51 রান আসে রাদারফোর্ডের ব্যাট থেকে। শেষ পর্যন্ত 13 রানে হার মানে স্বাগতিকরা। পাকিস্তানের হাসান রৌফ, হাসান আলী, মোহাম্মদ নওয়াজ, সাইম ও সুফিয়ান নেন একটি করে উইকেট। ওয়ানডে সিরিজের আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান। চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ফখর জামান। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ফখর জামান। ওয়েস্ট ইন্ডিজের সিরিজে বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি। বাংলাদেশ সময় সোমবার সকালে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের শেষ টি-20তে একাদশে ছিলেন না তিনি। আগামী 9 আগস্ট ত্রিনিদাদে শুরু হবে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 11 ও 13 আগস্ট একই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে সিরিজে ফখরের পরিবর্তে দলে কে আসবে সেটা এখনও নিশ্চিত হয়নি। সার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকায়ো সাকার পথ ধরে তিনিও সার্ফ এক্সেলের মুখ হয়ে উঠলেন। সার্ফ এক্সেল বাংলাদেশ গর্বের সাথে ফুটবল তারকা জামাল ভুঁইয়াকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানিয়েছে। গত 30 বছরের বেশি সময় ধরে সার্ফ এক্সেল দাগ থেকে দারুণ কিছু এই বিশ্বাসে অটল, কারণ দাগ মানে শিশুরা খেলছে, শিখছে এবং নিঃসংকোচে বেড়ে উঠছে। জামাল ভুঁইয়া জীবনযাত্রা যার প্রতিটি ধাপে আছে অক্লান্ত পরিশ্রম ও অদম্য মনোবল। সার্ফ এক্সেল ও জামাল ভুঁইয়া একসাথে বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে, তারা যেন খেলতে পারে, শিখতে পারে এবং কখনো থেমে না যায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/t/ekhon tv।